নমস্কার, চ্যানেল ভিশনে এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটি একটি বিশেষ দিন এই কারণেই যে আজকে আমার সঙ্গে যে দুজন বিশেষ অতিথি রয়েছেন তাদেরকে আপনারা অনেকেই চেনেন, বিশেষ করে সমাজ মাধ্যমে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী অরুণিমা চ্যাটার্জি। আমরা অরুণিমা চ্যাটার্জির সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার। সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট কবি, বাচিক শিল্পী এবং প্রাবন্ধিক মৃণালিনী ভট্টাচার্য। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমি মৃণালিনী। বর্তমানে আমাদের বিভিন্ন মঞ্চে এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা প্রায় দেখে থাকি, তাদের মানে সুন্দর সুন্দর সৃষ্টি নিয়ে তারা উপস্থিত হন, উপস্থাপনা আমরা দেখে থাকি, আপনাদের ভালো লাগে, আপনারা বিভিন্ন কমেন্ট করে সেটা বুঝিয়ে থাকেন। আজকে কিন্তু সরাসরি দর্শকদের মুখোমুখি হয়েছেন এই দুই কবি ও শিল্পী। আসুন আমরা প্রথমেই একটু কবি অরুণিমা চ্যাটার্জির সঙ্গে কিছু কথোপকথনে থাকি। আমরা দুজনের সঙ্গে একটু আলাপচারিতায় থাকবো, তার সঙ্গে তাদের সৃষ্টি নিয়েও কিছু শুনবো, কিছু আলোচনা চলবে আমাদের। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি আসছি কবি অরুণিমা চ্যাটার্জির কাছে। তোমাকে এইটাই আমার প্রথম প্রশ্ন যে এতদিন ধরে তুমি এই যে সাহিত্যের মধ্যে এত সুন্দর সুন্দর সৃষ্টি করছো, এটা তো মানুষের ভেতরে থাকেই, হয়তো প্রকাশ্যে আমাদের সামনে, পাঠকের সামনে হয়তো প্রকাশ করেছো কিছুদিন যাবৎ, কয়েক মাস কয়েক বছরের মধ্যেই আমি তোমাকে দেখছি বিশেষ করে। তো তুমি যদি সেই তোমার ওই জার্নিটা, সেই শুরুটা যদি একটু বলো, খুব ভালো লাগবে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের। অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয়েছিল অনেকদিন আগেই, মাঝখানে ছেদ পড়েছিল, আমি সংসারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু পরিবার খুব সাপোর্টিভ, তাই পরিবারের অনুপ্রেরণাতে আবার লেখালেখি শুরু করলাম। তো ছোট থেকে সাহিত্যর প্রতি দুর্নিবার প্রেম, দুর্নিবার ঝোঁক, আর এই ঝোঁক, প্রেম, ভালোবাসা তৈরি যে করেছে সেই মানুষটার নাম সবার আগে নিয়ে আমার বাবা। তিনি আমার মধ্যে এই কবিতার প্রতি ভালোবাসার বীজটা রোপণ করেছেন। শ্রদ্ধা জানাই তোমার বাবাকে। তো আমি তোমার সৃষ্টিতে আসবো। আমি মৃণালিনীকেও বলবো একটু দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে সরাসরি একটু আমরা পরিচয়ের মধ্যে আসি। তোমারও এই সাহিত্য সৃষ্টি, তুমি হয়তো বেশ কয়েক বছর ধরে এই জগতে আমরা দেখছি ওনাকে, শুরুটা সম্পর্কে একটু জানতে চাইছি। শুরুটা আবার একটা মানে প্রত্যেকের কাছেই, আমার বন্ধু অরুণিমা যেটা বলল, প্রত্যেকের কাছেই একজন বাবা প্রত্যেক মেয়ের কাছেই রাজপুত্র। প্রথমে প্রত্যেকের কাছেই কিন্তু শুরু হয় বাবাকে নিয়ে। তা আমার বাবার এই আস্তে আস্তে অরুণিমাকে আমি গল্প করছিলাম যে বাবার কোলে বসে আমি মাথা হেলান দিয়ে বাবার কাছে লেখা শিখেছি। আমার বাবা শিখিয়েছেন ফুল দিয়ে 5টা শব্দ করো, শব্দ করার পরে বলছে সেন্টেন্স করো। তা সেটা নিয়ে বাবা বলছে, আমি বাবাকে প্রশ্ন করতাম, বাবা সকলে কত ভালো লেখা, আমি লিখবো তো? বাবা আজকে হয়তো বেঁচে থাকলে আমার অনেক আশীর্বাদ বাবার আছে অবশ্যই। সেই বাবা একদম বাবার হাত দিয়েই সকলের, আমার তো সাহিত্য শুরু এবং অরুণিমারও তাই। এই প্রসঙ্গে বলতে ইচ্ছা করছে, আমার বাবাও আমার সব কিছুর মানে মূল বাবার আশীর্বাদই সবটা, যতটুকু আজকে আমি, সেটা কিন্তু বাবার জন্যই সম্ভব হয়েছে। তো আমরা অরুণিমার কাছে একটু তার সৃষ্ট কবিতা শুনতে আমরা আগ্রহী, দর্শক শ্রোতা বন্ধুদের। আচ্ছা, আমি প্রথমেই বলি, আমি নিজেকে কবি একেবারেই ভাবি না, কবিতা লেখার চেষ্টা করি, এ সোনার পীড়নে কলম ধরি। আমার প্রত্যেকটা কবিতা এক একটা অস্তিত্ববাদী দ্বীপের মতো মৌলিক তথা সরাট হয়েও বিশ্বমানের চেতনার ক্রমবর্ধমানে আস্থাশীল। আমার প্রত্যেকটা কবিতা প্রতীকী, তার নামকরণ প্রতীকী, এবং আমার একক কাব্যগ্রন্থ সাঁঝ বিকেলের কথার নামকরণও প্রতীকী, কারণ আমি মনে করি গদ্য পদ্য সবই প্রতীক। চেষ্টা করছি। নারী দিবস গেছে, অবশ্য আমি কোনো দিবসে বিশ্বাস করি না, তবুও এখন লিখতে তো কিছু হয়, লেখার ফরমাসও ছিল, লিখেছিলাম এই কবিতাটা।
কবিতার নাম নারী দিবস। ওই যে মেয়েটা খড়কুটো হাতে নিয়ে কৃষ্ণ গহ্বরে ডুবতে ডুবতে দাদা আমি বাঁচতে চাই বলে ডুকরে উঠেছিল, নারী দিবস সেদিন আবির রাঙা আকাশের মতোই লজ্জায় লাল হয়ে উঠেছিল। যে মেয়েটা কানাগুলির পিচ্ছিল বাঁকে সাবধানে পা ফেলে ফেলে আলোর পথে হাঁটতে হাঁটতে সেলাই দিদিমণি হয়ে গেছিল, নারী দিবস তাকে অভিবাদন জানায়। যে কালো আইবুড়ো মেয়েটা গায়ে প্রজাপতি উড়ে এসে বসলেও বসন্তের দুয়ার রুদ্ধ করে দেয়, নারী দিবস লজ্জা পায় তার জন্য। ঠাকুর বাড়ির অলিন্দে যে মেয়েটি দীর্ঘশ্বাস আজও কান পাতলে শোনা যায়, যার গোলাপ কুসুম সম্ভাবনার কুড়িগুলো পাপড়ি মেলার আগেই প্রভাব প্রতিপত্তির ইমারতে সমাধিস্থ হয়েছিল, নারী দিবস ওই গধূলির সূর্যের মতোই বিধুর লালিমায় ফিসফিসিয়ে বলে, হে অনাগত সময়, আমায় শক্তি দাও, আমায় ক্ষমতা দাও। নারী দিবস স্বাধীনতা দেওয়ার নয়, স্বাধীনতা নেওয়ার। হাতে নাও অগ্নিশলাকা। দারুণ, ভীষণ ভালো, খুব অনুপ্রেরণাদায়ক একটি কবিতা আমরা শুনলাম, তাই না? খুব ভালো লাগলো। নারী দিবসের খুব উপযুক্ত একটি কবিতা আমরা অরুণিমার কাছে শুনে নিলাম। এবার আমরা অরুণিমা, এবার আমরা মৃণালিনীর একটা ভালো কবিতা শুনি। হ্যাঁ, আর ও তো খুব ভালো বাচিক শিল্পী, ইনফ্যাক্ট ওর কবিতা শুনেই আমার কিছু নয়, ওর কবিতা শুনেই আমার বাচিক শিল্পী হওয়ার মানে ইচ্ছাটা জাগে। আচ্ছা, আমরা ওর কবিতা একটা প্রথমে শুনে নিই। আচ্ছা, তুমি কি প্রথমে একটু স্বরচিত কবিতা শোনাবে? স্বরচিত, এটা অরুণিমার জন্য একটা সারপ্রাইজ। আমি অরুণিমাকে নিয়ে ছোট্ট একটা কবিতা আমি লিখেছি। হঠাৎ সেদিন মনে হলো অরুণিমার সঙ্গে আমার পরিচয় খুব অল্প দিনের, তাই ওকে নিয়ে একটা আমি দারুণ কবিতা বলে নিশ্চয়ই। অরুণিমা, বন্ধু আমার, মনটা তোমার বড় সরল, প্রথম দেখায় ভালোবেসেছি, নেই কো তাতে গরল, বন্ধুর মতো বন্ধু যে ছবির মতো আঁকা, চলে সে সোজা পথে, পথ তার নয় বাঁকা। অরুণিমা প্রতি ক্ষণে প্রতি জনে সুস্থ সাগরে ভাষায়, ঝগড়া ভুলে দ্বন্দ্ব ভুলে কথায় কথায় হাসায়। বন্ধু আমার সব সময় মায়ায় বেঁধে রাখে, প্রতিটা ক্ষণ ও যে আমার প্রাণে মিশে থাকে, প্রতিটা ক্ষণ ও যে আমার প্রাণে মিশে থাকে। সত্যি মৃণালিনী, এটা আমার সবচেয়ে বড় গিফট, সারপ্রাইজ। ভালো উপহার দিলে তো, এত বড় উপহার আমি অভিভূত, আমি সারপ্রাইজ। না, আমার মনে হলো ও মেয়েটা ভীষণ সরল, তা আমার মনে হলো হঠাৎ আমি যাবো, একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল বসন্ত উৎসব, বসন্ত বসন্ত করে, তার মধ্যেও মনে হলো আজকে যাব, অথচ অরুণিমাকে নিয়ে কিছু বলবো না, তা তো হয় না। তাই এটা দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই খুব ভালো লাগলো এমন একটা উপহার আমরা যেটা দেখলাম যে অরুণিমাকে সমর্পণ করলো মৃণালিনী এত সুন্দর একটি কবিতার মাধ্যমে। আমরা এবার আসছি অরুণিমা, তুমি যে এই যে ধরো সাহিত্য চর্চা করছো, কবিতা লিখছো, আমরা জানি যারা আমরা লেখালেখি করি যে এর জন্য কিন্তু আমাদের ভীষণ মনোসংযোগ লাগে, সময় লাগে। তো এই সব কিছু সামলে, পরিবারের সব কিছু সামলে তুমি যখন এই লেখালেখির কাজ করো, তোমাকে এই অনুপ্রেরণাটা বর্তমানে, এক তো বাবার আশীর্বাদে তুমি এগিয়ে চলেছো, কিন্তু বর্তমানে নিশ্চয়ই তোমাকে কেউ অনুপ্রেরণা দেন, সেটা কি পরিবারের ভিতর থেকে না বাইরে থেকে, যা এত সুন্দর সৃষ্টি তোমার কলমে আসছে? এ ব্যাপারে তো প্রথমেই আগে পরিবারের কথা বলতেই হয়। বাবা 20 বছর আগে না ফেরার দেশে চলে গেছেন। তো আমার স্বামী, আমার মা, আমার সন্তানরা, আমার কাজিনরা, আমার কাকারা, আমার কাকিমা, আমার 2 পিস্তুত দিদি, আর সবচেয়ে কাছের বন্ধু আমার সোলমেট
তনুশ্রী সাহা, তুতু বলে ডাকি। আচ্ছা। এরা আমাকে ঘিরে রয়েছে, এদের অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার অসংখ্য বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি, এবং এই যে পাশে বসে থাকা মেয়েটি মৃণালিনী, এরা সবাই আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে লেখার জন্য। বাহ, খুব ভালো। সবাইকে অভিনন্দন জানাই যারা ওর পাশে আছেন, ওর এই সুন্দর সৃষ্টির অনুপ্রেরণা, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবার কি শোনাবে আমাদের? আরেকটা নতুন কিছু, নতুন স্বাদের কিছু শুনি। এই কবিতাটার নাম কল্কি অবতার। শীতের ভোর, তখন আড়মোড়া ভাঙছিল। শুকতারাটা নরম উষার কোমল আভায় ঠোঁট ছুঁয়ে মিলিয়ে যাচ্ছিল মহাকালের ঘণ্টে। পার্কের পাশে শান বাঁধানো ফুটপাতে চাপ চাপ কুয়াশা আর হিম মেখে ঘুমিয়েছিল মেয়েটি। ঘুমাতে পয়সা লাগে না, তাই ও খুব ঘুমায়। ভবিষ্যতের পাওনা নেই, অতীত ইছামতির জলে ধুয়ে মুছে সাফ। বর্তমান এক জঠর খিদে নিয়ে জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে রাখে। অনিবার্যভাবে ওরা ঝাঁপিয়ে পড়ে। হিম হিম শরীর, ছেঁড়া ফাটা শাড়ি আরও ছেড়ে পাশ দিয়ে চলে যায় নির্লিপ্ত মুখ সাঁটা শৌখিন প্রাতঃভ্রমণকারী। যেন সেদিন রোদ ওঠেইনি। হঠাৎই টলমল পায়ে একটি উলঙ্গ শিশু পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায়। ওর হাতে প্লাস্টিকের সাদা ঘোড়া, একটা তীর ধনুক। মানবতা বাঁচাতে যতটুকু প্রয়োজন, ছোট ছোট মুষ্টিবদ্ধ হাত কিল চর খুশি হয়ে নেমে আসে দুঃশাসনদের শরীরে। ওরা পালাতে থাকে। হঠাৎ যেন পটভূমি পাল্টে যায়। চারিদিকে শঙ্খধ্বনি, আজানের সুর, গির্জার আমিন শব্দের কম্পাঙ্ক বাড়িয়ে দেয় সহস্র গুণ। ফুটপাথ যেন রণক্ষেত্র। উলঙ্গ শিশুটি জ্যোতির্ময় আলোকে উদ্ভাসিত জ্যোতির্ময় পুরুষ। প্লাস্টিকের খেলনা ঘোড়ায় শুনি দেবদত্তর ভ্রেষাধ্বনি। কলি সত্যের সন্ধিক্ষণে এলো বুঝি কল্কি অবতার। দারুণ না? একটু অন্য আঙ্গিকে, অন্যরকম। আর এত ভালো, মানে বাচিক শিল্পী যখন নিজের সৃষ্টিকে কণ্ঠে তুলে নেয়, অপূর্ব লাগে শুনতে, না? ঠিক ভাবটা আসে, তাই না? তবু যে উপলব্ধিটা, সেটা তো প্রকাশিত হয়। মানে খুব ভালো লাগলো। অন্তত ফাল্গুন নিয়ে যদি কিছু কবিতা মৃণালিনী শোনায় কেমন হয়? দারুণ হয়। ফাগুন মানেই প্রেমের প্রতীক, নতুন করে শুরু। তোমায় ছোঁয়ায় শান্তি এসে বুক করে দুরু দুরু। প্রেমের নামে নতুন করে হাতটি ধরো আবার। তুমি যে আমার প্রাণের সখা, পথ নেই ফিরে পাবার। শাড়ি সাজে বাঙালিয়ানা, পাঞ্জাবিতেও তাই। ফাগুন মানে প্রেমের দিনে ভালো লাগে ভাই। বসন্তকে করতে বরণ, পথে পথে চলে মহারণ। বসন্ত এলো যে ধরায়, কোকিলের সুরে মন ভরায়। গাছে গাছে নতুন পাতা, পাতা ঝরা শেষ। সব গাছেতে সবুজ পাতা, দেখতে লাগে বেশ। সব গাছেতে সবুজ পাতা, দেখতে লাগে বেশ। একদম বেশ। আর কবিতাটাও বেশ ভালো লাগলো, খুব সুন্দর। আর নিয়মিত খুব ভালো লেখে, এবং সেগুলো আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে পড়ার সুযোগ করে দেয় সোশ্যাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে। ইনফ্যাক্ট ওর লেখা আর ওর ওই পাঠই তো আমাকে টানলো। তারপর তো আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। আর এত অল্প দিনের মধ্যে এত ঘনিষ্ঠতা, মানে ওয়েভলেংথ ম্যাচ করে গেলে যেটা হয় আর কি। আচ্ছা, আমি এবার অরুণিমার কাছে আসছি। যে তুমি তো বাচিক শিল্পীও, আমি তো দেখেছি তোমাকে বিভিন্ন মঞ্চেও তুমি খুব ভালো আবৃত্তি করো। নিজের লেখালেখি ছাড়া তুমি কি অন্য কোনো কবিদের কবিতা কণ্ঠে তুলে নাও? নিশ্চয়ই তো, আমি শুনেছি এর আগে। তো কোনো কবির যদি কবিতা আবৃত্তি করে শোনাও। সত্যি কথা বলতে কি, আমি তো নিজেকে একেবারেই কবি ভাবি না। তাই নিজের কবিতার থেকে আমি মানে যারা বিশিষ্ট কবি
তাদের কবিতা কণ্ঠে ধারণ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো সেরকম কোনো কবিতা কি আচ্ছা, আমাদের শোনাবে? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। আমার খুব প্রিয় কবি এবং বিশিষ্ট বন্ধু আমার আরণ্যক বসুর একদম মনে সবারই থাকবে প্রিয় কবি। পড়ে শোনাচ্ছি। বিখ্যাত কবিতা, সবাই মানে দর্শক বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে, আমার পাঠ যেমনই হোক। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাঠি বিছিয়ে দেব, সন্ধ্যেবেলা বসবো দুজন, একটা দুটো খুশবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুচিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে। পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান পাতব, তোমার এমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে। আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এই জন্যে তা চায় না বলা, বুকের মধ্যে শব্দ ছিল, সাজিয়ে গুজিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসংগতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে। দারুণ, এই কবিতাটা বারবার শুনি, বারবারই ভালো লাগে। সত্যি এই আর কবিতাটা তোমারও পাঠ আমাদের মনে থাকবে, একদম খুব মনে সুন্দর থাকবে। বলেছো। এই জন্মের বন্ধুত্বটা পরের জন্মে আমাদেরও মনে থাকবে। একদম একদম ছোটবেলার থেকে করব। হ্যাঁ, এইটা অনেকটা শুরু দূর থেকে হয়ে শুরু হবে। গেছে। হ্যাঁ, এটা কম্পেনসেট করে নেব আর কি। একদম আরণ্যকদার ঠিক আছে, লেখার এখনো মতনই। আমাদের হ্যাঁ। জীবন পথে অনেক বছর আছে, অনেক দিন এই বন্ধুত্ব থাকুক, হ্যাঁ, অটুট বন্ধন একদম। থাকুক। মৃণালিনীর কাছে আসি। হ্যাঁ, মৃণালিনীও বাচিক শিল্পী হিসেবে বিশেষভাবে সম্মানিত হন বিভিন্ন মঞ্চে এবং সোশ্যাল মাধ্যমে, তো আমরা সমাজ মাধ্যমে আমরা শুনেই থাকি কবিতা। আজকে আমাদের এই স্টুডিওতে মৃণালিনীর কণ্ঠে একটু অন্য কোনো কবির কবিতা শুনতে ভীষণ ইচ্ছা করছে। মৃণালিনী, সামনে রবির মাস, সামনে আমরা সকলেই জানি আমাদের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ, সেই ওনাকে ছাড়া মনে হয় না কবিতা কোনো অনুষ্ঠানই কিছু না, সম্পূর্ণ দুঃখেও হয় না। উনি, সুখেও উনি, আনন্দেও উনি, ছেলেবেলায় উনি, একদম। সবকিছুতেই উনি, জন্মদিনেও রবীন্দ্রনাথ। তাই আমি রবি ঠাকুরের একটা কবিতা ছোটবেলার থেকে, যেদিন থেকে একটু বড় হলাম, এত মানে আমাকে কি বলবো, এতভাবে ভাবায় যে উনি তখন বসে একটা সাধারণ মেয়ের কথা কি করে লিখে গেছিলেন। একদমই তাই। তা সেটাই আমি, কবিতাটা অনেকটা বড়, তাই আমি তারই কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলুকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি।
দেখলেন তুমি মহৎ আশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি শরৎবাবু, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি এমন আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মিলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। এতটাই বললাম। কবিতাটা অনেকটাই বড়। মানে সত্যি এই কবিতাটা মানে ছোটবেলা থেকে পাঠ করি, ভেতর থেকে আসে একদম। আর ওর কি অসাধারণ পাঠ। আচ্ছা, আমি এবার অরুণিমাকে জিজ্ঞাসা করছি যে একদম যে মানে তোমার যে কলেজ জীবন, মানে শিক্ষা জীবন, যেখান থেকে তোমার এই লেখার কোথাও না কোথাও তো সূত্রপাতটা ছিল, হয়তো খুব প্রচ্ছন্ন অবস্থায় ছিল, সেই দিনগুলোর কথা যদি একটুখানি আমাদের সঙ্গে তুমি শেয়ার করো আর কি। হ্যাঁ, আমার শৈশব খুব মসৃণ। আমি যৌথ পরিবারে বড় হয়েছি। বাবা, কাকা, কাকিমা, জেঠিমা, জেঠু সকলের প্রচণ্ড স্নেহছায়া। তার মধ্যে বাবা সাহিত্যপ্রেমী এবং প্রচার বিমুখ মানুষ, কিন্তু আমার হাতে তুলে দিয়েছিল খুব শৈশবে কবিতার বই। বাবার কোনো রেস্ট্রিকশন ছিল না। অত্যন্ত ছোটবেলায় আমি বড়দের বই পড়তাম, কাকারা বিরক্ত হতো, রাগ করতো, কিন্তু বাবা শুনতো না। সেই সময় আমি লেখালেখি শুরু করি। তো প্রথম স্কুল ম্যাগাজিনে ক্লাস 6-এ আমার একটি কবিতা প্রকাশিত হয়। তার 2-3টে লাইন আমি বলছি, মনেও খুব একটা নেই। একটু আগে বৃষ্টি হয়ে মাটি ভিজেছে, মেঘগুলো সব আকাশ ভাঙে পাড়ি দিয়েছে। একটু আগে সোনালি রোদে উঠোন ছিল ভরা, এখন দেখি তার বদলে রূপলি সাজে ধরা। আর এগোচ্ছি না, অনেক বড় ছিল। এই শুরু। তারপর নবনালন্দায় পড়াশোনা করেছি। মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিকের পর আমি আশুতোষ কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই। ইংরেজিতে সাম্মানিক নিয়ে পাশ করার পর মাস্টার্স নিয়ে যখন তোড়জোড় শুরু হলো, মানে শুরু করছি, সেই সময় আমি একটু খেয়ালি মানুষ, চট করে বিয়ে করে ফেললাম। বিয়ে হয়ে গেল, ব্যাস।
তবে হ্যাঁ, কলেজ জীবনে একটা লিটল ম্যাগাজিন চালাতাম। ওই আমার মানে ওইটা একটা খুব বড় ইন্সপিরেশন। ওই লিটল ম্যাগাজিন, ছাত্র পড়ানো, ওই নিয়ে বেশ চলতো। আচ্ছা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টিউশন করতাম আর লিটল ম্যাগাজিন। তারপর বিয়ে, তারপরে খুব তাড়াতাড়ি সন্তান আসে পরের বছরই, ব্যাস জড়িয়ে গেলাম। তারপরে অনেকগুলো বছরের ছেদ আবার শুরু করেছি। খুব ভালো, এই আমার জার্নি। এবার চলতে থাকবে। এবার কি শোনাবে আমাদেরকে? একটা ছোট্ট কবিতা শুনেই ফেললাম ইতিমধ্যে। একটা ছোট কবিতাই বলবো না, তুমি এবার একটা ছন্দ কবিতা। আমি খুব একটা লিখি না, আমি গদ্য কবিতাই লিখি, তাও চেষ্টা করেছি। তার কিন্তু ভীষণ ভক্ত আমি, ও ভীষণ ভালো লিখে, ভীষণ ভালো লিখে। ও দণ্ডি টেনে গণ্ডি রচি সসীম সীমানায়, অসীমতার খোঁজে যাব নদীর মোহনায়। ভালোবাসার স্বরলিপি ভাঙছি আমার দিনলিপি, ভাতের গন্ধ নেহাত গদ্য, বিদায় বেলায় সকল পদ্য। মায়ের ঘামে চেনা গন্ধ, বললে কথা যুদ্ধ দ্বন্দ্ব, গিটারখানা অবহেলে পড়ে থাকে ধুলোর কোণে। সুর আসে না দহন জলে, স্বপ্ন চুরি হচ্ছে বলে। ময়লা শাড়ির প্রৌঢ় মাতা, জীবন চলে নিচ্ছি ভাতা। ছোটবেলা মায়ের কথা, কনকলতা লাজুকলতা। আলতা ধোয়া রাঙা পায়ে আসবে মাগো ছন্দে লয়ে, স্মৃতির ঘরে মণিমুক্তা, এখন যে মা বড়ই রিক্তা। ঘুম পাড়ানি ছেলেবেলা, কাজ করে মা সারা বেলা। মায়ের কথা কনকলতা, ভাত পারে মা সোনার হাতা। এসব যদি সত্যি হতো, গিটার আবার সুর তুলতো। সুন্দর কবিতাটা গো, এইটা কিন্তু আমার চাই, এই কবিতাটা খুব সুন্দর, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর, তাই না? আচ্ছা, আমরা আবার মৃণালিনীর কাছে আসি। এবার মৃণালিনী আমাদেরকে কি শোনাবে? মানে আরো মানে যত আমাদের অনুষ্ঠান এগোতে থাকছে, একটার পর একটা সুন্দর সুন্দর আমরা কবিতা উপহার পাচ্ছি। আচ্ছা মৃণালিনী, কবিতা ছাড়া তুমি তো অনেক দিকে লেখো, প্রাবন্ধিক হিসেবে মৃণালিনীর নাম আমরা আজকে দেখে থাকি। একটু সেই প্রসঙ্গে যদি আমাদের কিছু জানাও। আমি আসলে অনেকগুলো যৌথতে, আমার যেমন মেদিনীপুর জেলা কমিটি থেকে যেটা বেরোয়, মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে, মানে ওনারা বেসিক্যালি আমার কাছে প্রবন্ধই চান। আচ্ছা, কবিতা এখন লিখছে দিদি অনেক পাচ্ছে, আপনি একটা প্রবন্ধ দিন বলে সেই করে। এবার প্রবন্ধ লেখা মানে জানোই তো অনেকটা পড়াশোনা করতে হয়। তা আমার সত্যি কথা বলতে গিয়ে কখন রাত 3টে বাজে আমি বুঝতে পারি না। সবকিছুর শেষে আমাকে ওই পড়াশোনা নিয়ে বসতে হয়। ইতিমধ্যে জীবনানন্দ, মধুসূদন এবং রবীন্দ্রনাথের জীবনে নারী, বিবেকানন্দের জীবনে নারী, শরৎচন্দ্রের জীবনে নারী, আমি একটু নারী যেহেতু একটুখানি ওই জায়গাটা একটু কোথায় যেন একটু সুরসুরিতে ওই জন্য ঢুকে পড়ি ওই জায়গাটা, জানার জন্য একটু পড়াশোনাও করি, করে ওগুলো লিখছি। এবং একটা খুব ভালো সুখবর দিই, আমার 7 জন মনীষীকে নিয়ে, মীরাবাই এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আর তারপরে তোমার শারদা দেবী আর রানী রাসমণি, মানে এইরকম 7 জন মহিষীকে নিয়ে আমার আগামী দিনে কমপ্লিট আমার লেখা, শুধু ছাপতে বাকি। তা আগামী দিনে আমি তোমাকে আমি আগে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা, অভিনন্দন। এটা আমার বাবা, আগে বইটা বেরো, অবশ্যই তোমাদের আমি পড়াবো। তা প্রবন্ধ লিখতে আমার খুব ভালো লাগে, এবং ওই একটা জিনিসে আটকে যাই, প্রবন্ধ যদি কেউ শব্দ দিয়ে দেয় যে এতটা শব্দের, খুব সমস্যা হয়, তখন কিন্তু আর পেরে উঠি না, কোথা থেকে কাটবো। ঠিক মানে সেইটাই আর কি, প্রবন্ধ লিখতে আমার ভীষণ ভালো লাগে। নিজের যদি গ্রন্থ হয় সেখানে তো আমরা যতটা ইচ্ছা লিখতে পারি, প্রকাশ করতে পারি, কোনো অসুবিধা সেক্ষেত্রে হয় না। ওই জন্য এটা আমার একটা মনের ইচ্ছা, ওইটা আগামী দিনে আসছে। তাহলে এখন দর্শক বন্ধুদের জন্য কিছু শোনাও। দর্শক বন্ধুদের জন্য আচ্ছা, তোমার বই গত বছর বইমেলায় ইতি মৃণালিনী বইটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছে একদম, মানে বিশ্বাস করো আমি এই বইটা রেখেছি, এক পিস বই। আজকে আমার খারাপ লাগছে, তোমাকেও এক পিস বই দেব, আমার এত ভালো বন্ধু ওকেও দিতে পারি, মানে এটা আমাকে দ্বিতীয় সংস্করণ করতেই হবে, কারণ নেই আমার কাছে। খুব ভালো খবর, সেটা খুব ভালো খবর আমাদের কাছে যে বইটি খুব জনপ্রিয় হয়। আমরা আসবো অরুণিমার কাছেও, ওর প্রকাশিত যে কাব্যগ্রন্থ, গল্পের যে সংকলন, সেগুলো নিয়েও আসছি। একটু যদি তোমার বইগুলো একটু দর্শক বন্ধুদেরকে
দেখাও এবং পরিচয় করো। হ্যাঁ, এটা আমার মানে একক কাব্যগ্রন্থ প্রথম আর কি। এটাতে কবিতা এবং গল্প দুটোই রয়েছে। ওই মৃণালিনীর মতোই আমারও ওকে দিতে পারিনি বইটা বিক্রি হয়ে গেছে, একটি মাত্র রয়েছে। এই বইটা আছে আমার কাছে, তোমাকে দিয়েছিলাম আমি? কপি হাউসেই তো ও দিয়েছো। হো, দিতে পেরেছি। দেখো, আচ্ছা আচ্ছা, নিজেই ভুলে আমি গেছি। দিয়েছি মেয়েকে, যাক আমি স্যাটিসফাইড, Copy মানে house আমার আমি মনেই ছিল দিয়ে না। নিয়েছি হ্যাঁ, বইটা। এটা আমার প্রথম বই। আর এরপরে বলছি, এটি আমার যৌথ সংকলন। এটার প্রতি একটা ভালো লাগা বেশি, তার কারণ এটা দিয়ে আমার শুরু হয়েছিল পথ চলা, তাই জন্য এই বইটার প্রতি আমার ভালোবাসাটা খুব আছে। আর বাংলাদেশ আমাকে খুব আদর করে। বাংলাদেশের খবরের কাগজে, ডেইলি কাগজে আমার মাঝে মাঝেই লেখা বেরোয়। এইটা বাংলাদেশের বই মেলায়, এখানে আমার বেশ কয়েকটি কবিতা রয়েছে। এই কবির এটা তো খুব কথা ভালো ব্যাপার যে বাংলাদেশেও তোমার এতটা জনপ্রিয়তা। আর আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্রী, তাই আমি শুধুই বাংলায় কবিতা লিখছি। তা এটা আমার হাজবেন্ড বলেছিল যে তুমি একটা ইংলিশ আর্টিকেল লিখে দেখো। তো ভেবেছিলাম বহুদিন চর্চার অভাবে বোধহয় অ্যাপ্রুভড হবে না, তো এই মর্নিং ডিউ এটাতে আমার ইংলিশ আর্টিকেল রয়েছে। বাহ, এটা তো খুব ভালো কাজ করেছো। এরকম তো দরকারই ছিল, কারণ তুমি যেহেতু ইংরেজি সাহিত্যেরই একজন ছাত্রী ছিলে, তোমার কাছ থেকে তো আমরা ভালো কিছু পেতেই পারি। হ্যাঁ, খুব ভালো। আমরা মৃণালিনীর কাছে যাই, কিছু একটু সময় বা শোনাও আমাদের দর্শক বন্ধুদের, আমরা আলোচনার মাঝখানে কিছু কবিতা শুনে নেব। আচ্ছা, কবিতা তো অনেক হলো। হ্যাঁ, বলো। আমি ছোট করে যদি আমার এই ইতি মৃণালিনী বইটা থেকে, এটা নিয়ে অনেকে বলেছেন আমাকে, এবং বড় বড় কবিরা যারা আমাদের অগ্রজ কবি, ওনারা অনেক কিছুই বলেছেন যে তোমার লেখাগুলো প্রত্যেকটা ছোট গল্প নাকি খুব ভালো। যেমন আরেকটা কথা বলি, এটা বর্ধমানে যে বইমেলাটা হয়েছিল, তাতে কিন্তু এটা পুরস্কার হিসেবে গেছে। বাহ, আমি নিজেও জানি না। খুব ভালো। হ্যাঁ, এই আমার বাবার কাছে চিঠি, আমরা তিনজনেই বসেছি, তিনজনেরই প্রিয় বাবা। তা সে আমি এইটাতে বাবার একটা চিঠি ছোট করে একটুখানি, পুরোটা পড়বো না, অংশ বিশেষ একটুখানি পড়ে শোনাই, খুব ভালো হয়। তোমার আসন শূন্য আজি, হেবির পুণ্য করো। কতগুলো বছর তুমি আমায় ছেড়ে চলে গেছো বাবা। আমি জানি এই চিঠি কখনো তুমি পড়তে পারবে না। আজ জীবনের 3টি অধ্যায় পার করে এসে মনে হলো তোমায় কটা কথা আমি লিখি। মনে আছে বাবা, ছোটবেলায় তোমার কোলে বসে কত গল্প শুনতাম। তুমিই তো ধরিয়েছিলে আমাকে বই পড়ার নেশা। প্রতি মাসে শুকতারা, চাঁদ মামা, ঠাকুরমার ঝুলি কিনে দিতে তুমি। একদিন তোমায় আমি প্রশ্ন করেছিলাম, ওরা কি করে এত লেখে বাবা? তোমার উত্তর ছিল, তুমিও ভালো করে পড়াশোনা করো মা, তুমিও একদিন ভালো লিখতে পারে, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক কিছু আছে। লাস্টেরটুকু আমি বলি, জানো বাবা, আমার একটা নতুন বই বেরোচ্ছে। বইটির নাম দিয়েছি ইতি মৃণালিনী। তুমি বলতে মৃণালিনী নামটার তাৎপর্য অনেক, এর সম্মান রেখো মা। তুমি আমায় আশীর্বাদ করো বাবা। তোমার শেখানো আদর্শ যেন বিচ্যুত না হই। তুমি সবসময় আমায় বলতে আমি যেন ভালো লিখতে পারি, সেই স্বপ্ন আমি যেন পূরণ করতে পারি। তাই তোমার নামেই দিয়েছি আমি ইতি মৃণালিনী। খুব সুন্দর, খুব সুন্দর, মনটা ভালো এবং তার সঙ্গে খুব নস্টালজিক হয়ে গেলাম। একদমই তাই। সকলের জীবনেই তো সেই শুকতারা দিয়ে শুরু, হ্যাঁ, আনন্দ মেলা, শুকতারার যে প্রভাব আমাদের ছোটবেলায়, তা তো কিশোর ভারতী, শুকতারা, সন্দেশ, একদম সেসব দিন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি এবার আমাদের অনুষ্ঠানের সময় চলতেই থাকছে, আমরা শেষের দিকে চলে আসছি। কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে 3 বন্ধুর এই আড্ডায়। আজকে আমি আবার একটু অরুণিমার কাছে যাব। আচ্ছা অরুণিমা, এই যে ধরো তোমাদের দুজনের কাছেই বলছি এই প্রসঙ্গটা, যে তোমরা কিন্তু যে শুধু সাহিত্যে কবি তা কিন্তু নয়, এর বাইরেও তোমরা অনেক কাজ করো, অনেক সাহিত্য গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত রয়েছো, সেখানে অনেক অবদানও তোমাদের রয়েছে। সেই প্রসঙ্গে অরুণিমা 2-1 কথা শুনবো, তারপরে আমি মৃণালিনীর কাছে আসবো, যাতে করে এই সাহিত্য গোষ্ঠী গ্রুপগুলোর সঙ্গে তোমরা কিভাবে
অ্যাকচুয়ালি এটা তো ডিজিটাল মিডিয়ার যুগ। আমার লেখালেখি শুরু হয়েছিল এইভাবেই, মানে এবং আমি কৃতজ্ঞ, আই এম থ্যাঙ্কফুল টু ডিজিটাল মিডিয়া, কারণ ওরা আমাকে অনেকটা পরিচিতি দিয়েছে। এবং এইভাবে আমি কয়েকটি সাহিত্য মানে বেশ স্বনামধন্য সাহিত্য গ্রুপের সঙ্গে যুক্ত হই। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ তারাই করে দিয়েছিল এই পর্যন্ত। তবে সাহিত্য গ্রুপ, সাহিত্যানুষ্ঠানের থেকেও আমার এখন মনে হয় যে নিজের লেখায় ডেডিকেশনটা অনেক বেশি প্রয়োজন। তাছাড়া এগুলোর যেমন প্রচুর অবদান আছে, আবার এটা যেহেতু একটা হলেও গ্ল্যামার ওয়ার্ল্ড, মানে প্রবলেমটা হয় কি যে লেখার সময়টা কমে যায়, মানে একাত্মভাবে যে লিখবো, একাত্মভাবে পড়াশোনা করতে হয়, তো সেই সময়টা কিন্তু কমে যায়। সেই জন্য আমি একটু একটু সরেও আবার যাচ্ছি, আবার ধরছি, মানে এইসবের মধ্যে একটা ডিলেমার মধ্যেই সময় যেমন পাচ্ছ সেরকম যাচ্ছ, আবার সময় না পেলে নিজের লেখাতে মনোনিবেশ করছো। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা ঠিক আছে, দুদিকটাই তো আমাদের ব্যালেন্স করে চলতে হবে। মৃণালিনীকে বলবো, তোমার এই যে সাহিত্য বিভিন্ন গ্রুপের সাথে, সাহিত্য পত্রিকার সাথে তুমিও যুক্ত, আমি জানি, দু এক কথা যদি বলো। অ্যাকচুয়াল যখন আমি প্রথম শুরু করেছি, আমি আমার নিজের ওয়ালেই লিখতাম, প্রথমে লিখিনি, ছবি টবি পোস্ট করতাম। তারপরে আমার মেয়ে আমাকে বলল, মা তুমি, আমার মেয়ে কিন্তু আমার একজন মানে কি বলবো সব থেকে, আমার হাজব্যান্ড আর মেয়ে, আমি আগের বারে এসে ঠিক এই কথাটাই বলেছি, আমার হাজব্যান্ড যেমন আমাকে প্রেরণা দেয়, আমার মেয়েও কিন্তু ঠিক তেমন। এবং তাই এবার ও আমাকে বললো, মা ওই প্রথম আমাকে উৎসাহ যোগায় বইটা বের করার জন্যে, মা তুমি বই লিখে রাখো, লিখে একটা, এবং আমার একটা ব্লগ আছে, ব্লগ করে দিয়েছে, ওই করে দিয়েছে, আমি ডিজিটাল মিডিয়া সত্যি অত জানতামও না, ওই করে দিয়েছে, তাতে আমার স্টক করেছি সব লেখাগুলো। এইভাবে চলছে এবং সাহিত্য গ্রুপে ঢুকছি। এবং যখন প্রথম লিখতাম বেশ ব্যস্ত থাকতাম সাহিত্য গ্রুপগুলো নিয়ে, কিন্তু এখন আমি তো শুধু সেটা করি না, আমার সোশ্যাল মিডিয়া বলে আরেকটা জিনিস আছে, আমি ট্রান্সজেন্ডারদের নিয়ে একটুখানি সোশ্যাল ওয়ার্ক, সমাজ সচেতনমূলক যে কাজগুলো করো, আমি সেই প্রসঙ্গে বলছি ওইটা। এবং আমি অ্যাসিড আক্রান্ত যে মেয়েরা, তাদের নিয়ে, রানুদির নাম শুনেছো নিশ্চয়ই, ওনার সঙ্গে আমি কিছু কিছু জায়গায় যাচ্ছি। যেমন সেদিনই গিয়েছিলাম একটা হোলি বার্ড স্কুলে, সেইখানে গিয়ে একটা মিশনারিদের, যে আমরা জানতামই না যে 1960-তে যে ওনারাই মিশনারি এসেই কৃষ্ণনগরে প্রথম বিধবা বিবাহ এবং যে আমাদের যে নারী শিক্ষা, তার উপরে কিন্তু প্রথম ওনারাই শুরু করে কৃষ্ণনগরে প্রথমে। শুধু কিন্তু বিদ্যাসাগর নয় নারী শিক্ষার পিছনে, ওদের অবদান অনেকটাই রয়েছে। আমি এইসব নিয়ে ব্যস্ত আছি এবং বুঝতেই পারছো। এবং আরেকটা সুখবর দিই, নজরুলের উপরে, প্রেমিক নজরুল, তার উপরে কিন্তু আমার একটা বই আসতে চলেছে। দারুণ, তো ভীষণ ভালো হবে তো সে বই। হ্যাঁ, ওই বইটা জানি না তো দর্শক বন্ধুরা শুনছেন তো, যে নজরুলের যদি হয় এটা আমার পাওয়া। তবে আমি সবথেকে আগে ধন্যবাদ জানাই আমার পাঠক পাঠিকাদের। আমার পাঠক পাঠিকা প্রচুর, এবং পাঠক পাঠিকারা আমাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট করেন। যেখানে আমি হয়তো একটা লেখা দিলাম, তারা এত সুন্দর করে পড়ে কমেন্টস করে, ওই জন্য আমার মনে হয় পরের কবিতাটা না লিখলে এদেরকে তো আমি হারিয়ে ফেলি। একদম এটা যে কি দামি কথাটা বলেছে, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে এই ডিজিটাল মিডিয়ায় এত আমরা প্রেরণা পাই না, মানে এমনও অনেকে হয়ে গেছে যারা আমার আত্মার আত্মীয়, মানে রক্তের সম্পর্ক নেই, দাদা হয়ে গেছে, দিদি হয়ে গেছে, ভাই বোন, মানে তাদের নাম আমি এখন আলাদা করে করতে পারছি না, কারণ তাহলে আরেকজনের মন খারাপ হবে, মানে এতজন। আর দুজনের কথা বলা হয়নি, দুটি নাম আমি বলে দিই। আমার জেঠিমণি, 80-র ওপর বয়স, 80 বছরের কাছে বয়স, 80 হয়নি, একটু বাড়িয়ে বলে ফেলেছি, মানে ওই 77-78 এরকম বয়স আর কি। তো শিক্ষিকা ছিলেন ইংলিশের, মানে তিনি যে আমাকে কি অনুপ্রেরণা দেন ভাবা যাবে না। মানে তিনি সর্বক্ষণ আমাকে বলে চলেছেন, তোকে লিখে যেতে হবে, তোকে প্রতিষ্ঠিত হতে হবে। আর আমার মেয়ে আছে, একটি মেয়ে, মানে আমার বৌমা, সেই মেয়েও আমাকে এ ব্যাপারে প্রচুর সাহায্য করে। আচ্ছা, 2 ছেলে, মেয়ে, স্বামী, মা, শাশুড়ি মা, পুরো পরিবার, পুরো সম্পৃক্ত, সবাই পাশে আছে। আচ্ছা, আমরা এবারে কি শুনবো, মানে আমরা কার লেখা শুনবো এবারে? অরুণিমারই একটা কবিতা শুনি। আচ্ছা, ঠিক আছে। এবার কি, আচ্ছা আমি এবার একটা গদ্য কবিতা পড়ে ফেলছি।
কবিতার নাম মানবতা। আচ্ছা, ওরা কারা? যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল তোমার অথবা আমার হাতে। আমি গৃহস্থালী নিরাপত্তার ঘেরাটোপে এই পারি। তোমাকে আর চিনতে পারি না, হয়তো চিনতে চাই না। তোমার লাল চোখে কি ছিল আমার জন্য সেদিন? ঘৃণা, অনুকম্পা, করুণা? আমি তো বেঁধেছি সুখের নীর পুঁই মাচার শিশুর আধো বলে। তোমার হাতে অত রক্ত কিসের? আততাই তুমি? মণিপুরের ধুলো রাঙা পথে বিবস্ত্র রমণীর পাশে একা হেঁটেছিলে, চোখে বারুদ আর মমতার অন্তঃসলীলা ফল্গু। তোমাকে চিনিয়ে দিয়েছিল ঠিক। তুমি শতাব্দীর পর শতাব্দী হেঁটে চলেছ মানবতা। নিকারাগুয়া, গুয়াতেমালার আদিম সরীসৃপ অন্ধকার বেয়ে আলোক বর্ষে আলোর যাত্রী হয়ে। ক্লান্তি নেই, প্রশ্ন নেই, প্রত্যাশা নেই। ওরা তোমাকে অবিশ্বাসী লম্পট বানিয়েছে। আমি দেখেছি ধর্ষিতা মাটির বুকে ঘুমিয়ে থাকা মেয়েটির নগ্ন শরীরে ঢেকে দেওয়া তোমার শুভ্র অন্তর্বাস। দারুণ দারুণ, খুব সুন্দর। এই আমরা কিন্তু সময় মনে অনেকটা একদম আমরা শেষ পর্যায়ে চলে এসে। না 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 না, এত শেষ করো না, আমি তোমার একটা কবিতা শুনবো। উনিও কিন্তু আমাদের সঞ্চালিকা, কিন্তু শোনাতেই হবে। আর আচ্ছা, আমি এত ভালো ভালো কবিতা শুনছি। না 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 না, এটা হবে না। আর আমাদের সঞ্চালিকা বন্ধু এত ভালো গুণী মানুষ, তার অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। না না না, তুমি ছোট আমার আরো কবিতা শোনানো বাকি রয়ে গেল। ঠিক আছে, এবার আমি তোমারটা একটু শুনবো। তাহলে একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি। হ্যাঁ, সময় সংক্ষিপ্ত রয়েছে আমাদের হাতে। তো আমার এই নতুন বইটি থেকে, এবছরে বইমেলায় প্রকাশিত 21 শতকের কবিতা থেকে আমি একটি তাহলে ছোট্ট কবিতা পাঠ করছি। প্রেমে পড়ব। আমরা আবার প্রেমে পড়ব। শিমুল পলাশ ফুল ফুটলে আবার আমরা ভালোবাসবো। বসন্ত দিনে রাঙা আবির উড়লে আমরা আবার পড়ব প্রেমে। গাছে গাছে কোকিল শীষ দিলে আবার আমরা বাসবো ভালো। টুপটাপ বৃষ্টির ফোঁটা ঝরলে আমরা আবার প্রেমে পড়ব। নীল আকাশে রামধনু রং দেখলে আবার আমরা ভালোবাসবো। লাল নীল দোপাটি পাপড়ি ঝরলে আমরা আবার পড়ব প্রেমে। ঘাসের উপর শিশির বিন্দু দেখলে আবার আমরা বাসবো ভালো। গোধূলি সন্ধ্যায় সূর্যাস্ত হলে আমরা আবার প্রেমে পড়ব। আবার আমরা ভালোবাসবো। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, মন একেবারে ভরে গেল, খুব ভালো লাগলো। আচ্ছা অরুণিমা, তোমার আগামী দিনের এই সাহিত্য পরিকল্পনা কি আছে? কি লিখছো? দর্শকদের জন্য কি উপহার, পাঠকদের জন্য কি উপহার সৃষ্টি করছো? যদি একটু জানাও ভালো লাগবে। হ্যাঁ, অনেক সংকলন তো হলো, 100-র বেশি হয়ে গেছে। এখন আর সংকলনে খুব একটা ইন্টারেস্ট নেই। একটা উপন্যাস কমপ্লিট করেছি। উপন্যাসটার নাম হচ্ছে জীবন যেরকম। উপন্যাসটা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আমি এখন নাম করছি না, খুব গুণীজন একজন, নাম বললে আপনারা সবাই চিনবেন, তিনি খুব প্রশংসা করেছেন এবং এই উপন্যাসটা তাদের ইচ্ছা হয়তো এখন বলছি চলচ্চিত্র হতে পারে, ছবি হতে পারে। বাহ, দারুণ, খুব ভালো। শুভেচ্ছা রইল। মানে আগামী দিনে আমরা এরকম একটা ভালো উপন্যাস পেতে চলেছি। জীবন যেরকম, মনে রাখবো আমরা এই নামটা। অরুণিমা চ্যাটার্জি, জীবন যেরকম আসতে চলেছে। আমরা আজকের এই সাহিত্য আড্ডায় একদম মানে শেষ প্রান্তে এসে গেছি। তো এ তো শেষ হওয়ার নয়, তবুও শেষ করতেই হয়। তো আজকের এই অনুষ্ঠানে শেষ পর্বে আমার এই দুই কবি বাচিক শিল্পী বন্ধুকে আমার এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমার তরফ থেকে, আমার এই এক মুঠো রোদ্দুরের পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি শংসাপত্র এবং স্মারক সম্মান তুলে দিচ্ছি। আমি কবি বাচিক শিল্পী অরুণিমা চ্যাটার্জিকে এই শংসাপত্র, ধন্যবাদ।
আবারও আসবে আগামী দিনে আমাদের এই চ্যানেলে। আর সেই সঙ্গে কবি বন্ধু মৃণালিনী ভট্টাচার্যকে তার প্রাপ্য সম্মান এবং শংসাপত্র তুলে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। সাদরে গ্রহণ করলাম। আমি একবার এসেছি, আবার আজকে এসেছি, আবার আসবো। সত্যি খুব আপ্লুত হলাম আমরা। হ্যাঁ, সেইটুকু খুব একটু খুশি আমাদের হলাম। সঙ্গে আর বলো সঞ্চালিকা যে বন্ধুর মানে আপ্যায়নে আমি কেন আমরা মুগ্ধ। আপনাদের সামনে ওনারা আবার কবিতার ডালি, অনেক সৃষ্টি নিয়ে, নতুন নতুন সৃষ্টি নিয়ে আসছেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন বছরে। ভালো থাকবেন। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন বাংলা গ্রাম থেকে